ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। এটি কি আসলে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের যে রাজনীতি সেই প্রক্রিয়ার অথবা সেই চেষ্টারই একটি অংশ? কিন্তু ফিউচার প্রজন্ম এখন তারা আমার কাছে মনে হচ্ছে ওরা এখন একটু মিসগাইডেড হচ্ছে। হয়তো এখানে কেউ তাদেরকে উস্কানি দিচ্ছে। মানে আমি বলার সময় না, অলরেডি টু লেট হয়ে গেছে। এদেরকে এখনো যদি এদের না থামানো হয়, এই দেশটা আসলে আমি বলবো যে আগামী 5 মাস 6 মাস হয়ে গেছে, ভেরি সুন এই দেশটা আসলে একটা খারাপের থেকে খারাপের দিকে চলে যাবে। ক্যাম্পাস, কুয়েট সেখানে একটা একটা উপলক্ষ। লক্ষ্য কিন্তু রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা নতুন দল গঠন করার পদক্ষেপ দেখছি দীর্ঘদিন ধরে। এখন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দলের নাম ঘোষণা হবে, দ্বিতীয়ার্ধে হবে, এখন বলছে শেষার্ধে গিয়ে দলের নাম ঘোষণা হবে, সেটার প্রক্রিয়া চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও আবার ছাত্র সংগঠন গড়ে তুলছে এবং ইতিমধ্যে তাদের মধ্যে দুটো ফ্র্যাকশন হয়ে গেছে। তারা, এটা অদ্ভুত ব্যাপার মনে হয় কি, যে তারা ক্যাম্পাসে বলছে যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই কিন্তু আবার ছাত্র সংগঠন করছে। ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, শুধু কুয়েটে অথবা খুলনায় তা নয়, সর্বোপরি। এবং এই যে একটি অভ্যুত্থানের 6 মাস যেতে না যেতে এটি কি আসলে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের যে রাজনীতি সেই প্রক্রিয়ার অথবা সেই চেষ্টারই একটি অংশ? মাসুম মাওলা। জি, থ্যাংক ইউ আমাকে প্রশ্ন রাখার জন্য। আসলে দেখেন, এটা তো আসলে এই ছাত্ররা তো আমাদের আসলে আমিও ছাত্রদেরকে নেগেটিভ হিসেবে দেখতে চাই না। এরা হলো আমাদের ফিউচার প্রজন্ম। কিন্তু ফিউচার প্রজন্ম এখন তারা আমার কাছে মনে হচ্ছে ওরা এখন একটু মিসগাইডেড হচ্ছে। হয়তো এখানে কেউ তাদেরকে উস্কানি দিচ্ছে। কারণ উস্কানি না দিলে এই ছাত্ররা এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কলেজে যে যে তারা উস্কানিমূলক তারা তারা বক্তব্য দিচ্ছে। যেমন ছাত্র রাজনীতি তারা বন্ধ করতে চায়, এটা বন্ধ করা উচিত না। কারণ ছাত্রদের একটা নিজস্ব সংসদ থাকবে, সেখানে তারা তাদের মত প্রকাশ করবে, এটি স্বাভাবিক। কিন্তু সেইখানে এখন যেভাবে বলতে চাচ্ছে যে খুলনাতে সব ধরনের রাজনীতি বন্ধ, এটা আসলে তার মানে এটা কোন দিকে নিয়ে যাচ্ছে? এটা তার মানে নিয়ে যেতে যাচ্ছে এটা ওই যে 15-16 বছর আগে যেটা আপনার এই যে ধরেন 15-16 বছর ধরে যেটা করেছিল ছাত্রলীগ, যুবলীগ এবং আবার বিএনপি যখন ছিল তার টাইমে একই জিনিস। তো আমি দেখছি যে এই সেম রিপিটেশন এদের মধ্যে চলে আসছে, এই বৈষম্য ছাত্রদের ভিতরে, বৈষম্য ছাত্র। এখন এই জিনিসটা আসলে এখন হয়েছে কি জানেন, এই যে আমাদের যারা এখন মন্ত্রী পরিষদে যারা আছেন, মানে অর্থাৎ অ্যাডভাইজাররা যারা আছেন, তাদের মধ্যে কিছু কিছু উস্কানি দাতারা আছেন যারা এই ছাত্রদেরকে চালাচ্ছে। তো এইটা এইদিকে আমি মনে করি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব, ওনার আসলে একটু নজর দেওয়া উচিত। উনি ঠিক আছে, উনি ছাত্রদেরকে প্রাধান্য দিয়েছেন, দিকে ছাত্ররা ওনাকে ওখানে বসিয়েছে, এটা উনি নিজের মুখ দিয়ে বলেছেন। হুম, তো তাই বলে এ না, ছাত্ররা যাই বলবে তাই ওনাকে শুনতে হবে। ছাত্ররাও মিস্টেক হতে পারে, বিকজ তাদের বয়স কম। কিন্তু কিছু কিছু ছাত্র আছে যারা এখন আমি বলবো নাম কাস্তে ছাত্র, তারা আসলে ছাত্র না। ছাত্র যদি হয় তারা ক্লাস করবে, তাদের আইডি কার্ড থাকবে, তারা কোন কলেজের ছাত্র, কোন ইউনিভার্সিটির ছাত্র, এটা প্রমাণ কিন্তু এখনো কিন্তু ওরা দিতে পারবে না। আর তো এই জন্য এদেরকে এখন সময় হয়ে গেছে। মানে আমি বলার সময় না, অলরেডি টু লেট হয়ে গেছে। এদেরকে এখনো যদি এদের না থামানো হয়, এই দেশটা আসলে আমি বলবো যে আগামী 5 মাস 6 মাস হয়ে গেছে, ভেরি সুন এই দেশটা আসলে একটা খারাপের থেকে খারাপের দিকে চলে যাবে। যেখানে অলরেডি আমাদের বিজনেস অবস্থা খারাপ, ল অ্যান্ড অর্ডার তো একদম দুর্বল, শুরু থেকে বলে আসছি আমি। এখন রাইট অ্যান্ড লেফট টিভি খুললে, নিউজ পেপার খুললেই আপনাদের মানুষ মারা যাচ্ছে, নালে কোথাও অ্যাটাক হচ্ছে, এবং এই বৈষম্য ছাত্র ইনভলভমেন্ট সবখানে। এখন কি বৈষম্য ছাত্ররা কি আসলে কি আমাদের উপদেষ্টার কি মুখপাত্র? এটাকে আমাদের জানতে হবে। নাকি উপদেষ্টা হচ্ছে একজন শোপিস হিসেবে থাকবেন? এই বৈষম্য ছাত্ররা, এই যে যারা এগুলি করছে, তারাই এখানে মেন রোল প্লে করছে। এইটা আগে আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জি, মাসুম মাওলা, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, একই বিষয় আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ।
আমরা গত 6 মাস ধরে একটা নতুন অবস্থার মধ্যে আছি। আগের বিষয়টা ছিল যে একটা ফ্যাসিবাদী মননের বিরুদ্ধে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সরকারকে ক্ষমতাচ্যুত করাটা সহজ এবং আমরা সেটা করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাটা তো আছে, ফ্যাসিবাদী মননটা তো আছে। রাষ্ট্র ব্যবস্থা আছে মানে রাষ্ট্রের পুলিশ আছে, প্রশাসন আছে, বা রাষ্ট্রের বিচার বিভাগটা আছে। এই যে 3টা অঙ্গ নিয়ে রাষ্ট্র চলে, এই 3টা অঙ্গই তো আগের মতোই বহাল তবিয়তে আছে। আর আছে কি? রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদী মনন, মানে ক্ষমতায় থাকলে প্রতিপক্ষকে দমন করার জন্য যেমন যেমন ভাষা প্রয়োগ করতে হয় সেরকম ভাষার প্রয়োগ আমরা দেখছি। কিংবা কখনো কখনো প্রতিপক্ষকে যে কোনো রূপে তাকে নির্মূল করো, দমন করো, উচ্ছেদ করো, সেই রকম ভাষা প্রয়োগ আমরা দেখছি। লিখলে কলম ভেঙে দেওয়ার মতো হুমকিও আমরা দেখছি। কিংবা কখনো কখনো এরকম দেখছি যে সহ্য করা হবে না, এই ধরনের কথাবার্তা। আচ্ছা, তাদেরকে কে সহ্য করতে বলেছে? অথবা কেন সহ্য করা হবে না? এই প্রশ্নগুলোর উত্তর কি তারা করেছে? আমরা জানি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে গেলে একটা যুক্তি লাগে, নৈতিকতা লাগে, সাহস লাগে। আর ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে গেলে অহমিকা লাগে, দম্ভ লাগে, এবং প্রতিপক্ষকে নির্মূল করে নিজের ক্ষমতাটাকে স্থায়ী করার একটা বাসনা লাগে। এখন এই 6 মাসে কিন্তু এরকম অনেক কিছু দেখা যাচ্ছে যে আহ ক্ষমতাটাকে স্থায়ী করবার জন্য, ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিজেদের দল গঠন করবার জন্য, অথবা ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে দুর্বল করে রাখবার জন্য পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কি, এই প্রশ্নটা কিন্তু এখন পরিষ্কার হয়ে উঠছে দিনের পর দিন। ক্যাম্পাস, কুয়েট, সেখানে একটা একটা উপলক্ষ। লক্ষ্য কিন্তু রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা নতুন দল গঠন করার পদক্ষেপ দেখছি দীর্ঘদিন ধরে। এখন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দলের নাম ঘোষণা হবে, দ্বিতীয়ার্ধে হবে, এখন বলছে শেষার্ধে গিয়ে দলের নাম ঘোষণা হবে, সেটার প্রক্রিয়া চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও আবার ছাত্র সংগঠন গড়ে তুলছে, এবং ইতিমধ্যে তাদের মধ্যে দুটো ফ্র্যাকশন হয়ে গেছে। তারা, এটা অদ্ভুত ব্যাপার মনে হয় কি, যে তারা ক্যাম্পাসে বলছে যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই কিন্তু আবার ছাত্র সংগঠন করছে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে আছে ছাত্র শিবির। আচ্ছা, এই ছাত্র শিবির কিন্তু এর আগে ছাত্রলীগের অভ্যন্তরে ছিল। তাহলে ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তখন প্রতিপক্ষকে দমনের ক্ষেত্রেও তারা সহায়তা করেছে। এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে থেকেও তারা সাধারণ ছাত্র এই কথা বলে তারা আবার কর্তৃত্ব করতে চাইছে। ছাত্রদল রাজনীতি করতে পারবে কিনা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজনীতি করতে পারবে কিনা, এখানে অন্য ছাত্র সংগঠনরা রাজনীতি করতে পারবে কিনা, সেটা তো নির্ভর করবে সেই ছাত্র সংগঠনের তার নিজস্ব ঘোষণা, নিজের লক্ষ্য, নিজের গঠনতন্ত্র এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতা দিয়ে। কিন্তু ক্যাম্পাসে নিজেরা রাজনীতি করব, কিন্তু অন্যদেরকে রাজনীতি করতে দেব না, এই মানসিকতা কিন্তু এর আগের ছাত্রলীগের মানসিকতার সঙ্গে তো মিলে যায়। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি বলে ক্যাম্পাসে কাউকে রাজনীতি করতে দেব না, তাহলে সেটা সেটা কোন মানসিকতার প্রতিফলন ঘটাবে? কিংবা যদি এখানে আহ শিবিরের পক্ষ থেকেও হুমকি দেওয়া হয়, তাহলে এই হুমকি দেওয়ার পেছনের কার্যকারণটা কি, আর ভবিষ্যতের লক্ষ্যটা কি? অতীতের কথা ভুলে যেতে নিষেধ করেছেন। অতীতটা কতদূর পর্যন্ত দেখা যাবে? অতীতকে 1971 সাল পর্যন্ত যাব? 1971 সালে জনগণের উপর হামলা করেছিল কারা? সেই দিন সেই হামলাকারীদের সহযোগিতা করেছিল কে? কিংবা তারও একটু পিছিয়ে 52 সালে যাব? এই ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। আমার মাতৃভাষায় কথা বলবার জন্য, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যারা লড়াই করেছিল, তাদের বিরুদ্ধাচরণ করেছিল কারা? সেটাও যদি দেখি, তাহলে অতীত যদি বলে যে অতীতের দিকে তাকান, অতীত কিন্তু শুধু 2024 নয়, অতীত 24-এরও আগে অতীত আছে, 24-এর আগেও অতীত আছে। সেই অতীত থেকেও তো আমাদের শিক্ষা নিতে হবে। ফলে আমরা যেটা মনে করি যে গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের মোকাবেলা করতে হবে, গণতন্ত্র থেকে আরো উন্নত গণতন্ত্রে যেতে হবে। গত 15 বছর ফ্যাসিস্টরা ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়নি, কথা বলতে দেয়নি, মত প্রকাশ করতে দেয়নি। এখন তো ক্যাম্পাসগুলোকে মত প্রকাশ করবার একটা উন্মুক্ত জায়গা তৈরি করতে হবে। আজকে আমরা যদি বলি যে আহ, কুয়েট, তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছেন। আচ্ছা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন, ভালো কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড কি নিষিদ্ধ হবে ওখানে? শিবিরের কর্মকাণ্ড কি ওখানে নিষিদ্ধ হবে? তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্ন উঠবে, তাহলে কর্তৃপক্ষ কি একটা কি আসলে নিষিদ্ধ করতে চাইলেন? আর সবচেয়ে বড় কথা, যদি আমরা বলি যে 18 বছর বয়সের
যে কোনো নাগরিক তারা দেশ নিয়ে ভাবতে পারবেন, সমাজ নিয়ে ভাবতে পারবেন, অর্থনীতি নিয়ে ভাবতে পারবেন, মত প্রকাশের স্বাধীনতার চর্চা করবেন, তাহলে আমরা কি কোনো এমবার্গো দিয়ে দিতে পারি যে তিনি কোনো রাজনীতি করতে পারবেন না? রাজিকুজ্জামান এটা তো রতন, গণতান্ত্রিক মূল্যবোধের। আমি এই জায়গায় একটু প্রশ্ন রাখি। যেমন সুপারিশ করা হয়েছে যে 21 বছর হলে নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন একটি সুপারিশ করা হয়েছে। তো সেই জায়গায় 21 বছর হলে যদি একজন নির্বাচনে প্রার্থী হতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি করতে পারবে না, তাহলে কিভাবে হবে বিষয়টা আসলে? ঠিক তো একটা গোলমেলে ব্যাপার মনে হচ্ছে না? 17 বছর বয়স হলে তিনি ভোটার হতে পারবেন, তার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগেই তিনি ভোটার। এবং 21 বছর বয়স মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করার আগেই তিনি মানে পার্লামেন্ট মেম্বার হতে পারবেন। আচ্ছা, পার্লামেন্ট মেম্বার হবেন মানে তিনি আইনসভার সদস্য হবেন। আইনসভা মানে যেখানে আইন প্রণয়ন করা হবে, যে আইন দিয়ে আমার বিচার বিভাগ বিচার করবে, যে আইনের বলে প্রশাসন চলবে, যে আইনের বলে সমাজ চলবে, যে পার্লামেন্টে বসে তারা কৃষি নীতি নিয়ে কথা বলবেন, শিল্পনীতি, যদিও তারা বলেন কিনা এটা পরের প্রশ্ন, কিন্তু পার্লামেন্টের উদ্দেশ্য তো তাই, যেখানে কৃষি নীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্র নীতি সব বিষয় নিয়ে তারা তর্ক বিতর্ক করবেন, চুলচেরা বিশ্লেষণ করবেন, দেশ কোন পথে এগোবে, দেশের মানুষের সর্বাধিক উন্নতি কোন দিকে হবে। সেই জায়গায় যারা যাবেন তারা আবার রাজনীতি করতে পারবেন না, তাহলে তারা কি করবেন? ফলে এগুলো কিন্তু খুবই গোলমেলে ব্যাপার। তবে সব গোলমালের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে আটকে রাখো, প্রতিপক্ষের চিন্তাটাকে প্রকাশ করতে দিও না, অথবা নিজেরা আমরা যা বলছি আমাদের কথাই সর্বোচ্চ আইন, আমরা যেভাবে চলতে বলবো তোমাদেরকে সেভাবেই চলতে হবে, এই মানসিকতা যদি চর্চা করতে চান, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করলে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র থাকবে না। যেটা যে সংগঠন করতে চাইবেন সেই সংগঠন নিজেও গণতন্ত্রের চর্চা করবেন না এবং অন্য থেকে গণতন্ত্রের চর্চা করতে দেবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।